রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ইতিহাস। আজকে গল্পের তৃতীয় পর্ব। জানলার ওপারে সন্ধ্যা তারাটা ঝলমল করছে। অমরেশ লিখছেন, অষ্টম শতাব্দী, অরাজক বাংলাদেশে মাৎস্যন্যায় চলিতেছে। ভারতবর্ষে চারিদিক হইতে মাংসলোভী গৃধিনীর মতো শক্তিগুলি দেশের উপর হানা দিতেছে। অবিচার, অত্যাচার ও নিপীড়নে মানুষ হাহাকার করিতেছে। কিন্তু এই মুহূর্তে দেশের গণশক্তি জাগিয়া উঠিল। এই অরাজকতার অত্যাচার দূর করিবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হইল। বপটের পুত্র গোপাল দেব জনগণের প্রতিনিধি হইয়া বাংলার সিংহাসন গ্রহণ করিলেন। তাম্র শাসনে তাহার মহিমা কীর্তিত হইল। প্রকৃতিপুঞ্জ রাজলক্ষ্মী প্রসারিত কর তাহার হস্তে ধারণ করাইল। দিকমণ্ডল প্রসারিত তাহার যশ পূর্ণিমা রাত্রি জ্যোৎস্নাতুল্য অম্লান শুভ্রতায় পরিব্যাপ্ত হইয়া গেল। লোকেশ ঘরে ঢুকল। চটির শব্দে মুখ তুলে তাকালেন অমরেশ। কতখানি লেখা হলো বাবা? বেশি আর এগোতে পারলাম কই। এত লেখবার আছে, এত ভাববার আছে। মৃদু নিঃশ্বাস ফেলে অমরেশ খাতাটা বন্ধ করে ফেললেন। প্রণতির কণ্ঠে যে আন্তরিকতা আর আগ্রহের সুর লোকেশের মধ্যে তা নেই। যেন নিতান্তই বাপের সঙ্গে একটা সতেজ ভদ্রতা রক্ষা করে চলে সে। অমরেশ জানেন, অতীতকে লোকে শ্রদ্ধা করে না। প্রত্নতত্ত্বের অরণ্যে জাতীয় ঐতিহ্যের সন্ধান করে বেড়ানো তার কাছে নিছক আত্মবিলাস বলেই মনে হয়। ইকোনমিক্সের ছাত্র সে। তার কাছে বর্তমানের দাবিটাই অগ্রগণ্য। নতুন আশা, নতুন আদর্শ, নতুন সংকল্প। অমরেশ বললেন, বসো, তোমার সঙ্গে কথা আছে। ছোট টুলটার উপরে লোকেশ বসল। তারপর সংকুচিতভাবে প্রতীক্ষা করতে লাগল। এক মুহূর্ত দ্বিধা করলেন অমরেশ। কয়েকবার নাড়াচাড়া করলেন পাণ্ডুলিপির পাতাগুলো। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, কি করতে চাও তুমি? কিসের কথা বলছেন? রাজনীতির। যে ঝড় তুলছ তার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা আছে তোমার? লোকেশ হাসল। ঝড়ের কাজ সে করবে। যার শক্তি আছে ঝড়ের সঙ্গেই চলবে। আর যে পারবে না সে হাওয়ায় উড়ে যাবে। আমার মতো এক আধজনের কথা তো ভাবিনি। তা বলছি না। অমরেশ আস্তে আস্তে কলমটা টেবিলের ওপর ঠুকতে লাগলেন। সকলের কথা, দেশের কথা। যা করতে যাচ্ছ তার কি এখনো সময় হয়েছে? সময়? লোকেশ তেমনি মৃদু হাসল। সময় তো আপনা থেকে আসে না বাবা, তাকে তৈরি করে নিতে হয়। ভুল যদি করি সেও ভালো, কিন্তু এই লজ্জা আর অপমানের মধ্যে স্থির থাকতে পারছি না। হুম। অমরেশ এক মুহূর্ত চুপ করে রইলেন। কিন্তু এই পথই তুমি বেছে নিলে শেষ পর্যন্ত? আরও তো অনেক কিছুই করবার ছিল তোমার, লেখাপড়া, কাজকর্ম। লোকেশের চোখের সামনে অমরেশের পাণ্ডুলিপির পাতাগুলি হাওয়ায় উড়ে যাচ্ছে। জল জল করছে বলিষ্ঠ অক্ষর। সেই দারুণ দুর্দিনে দেশের গণশক্তি জাগিয়া উঠিল এই অরাজকতার অত্যাচার দূর করিবার জন্য। লোকেশ বললে, সারা জীবন আপনি ইতিহাসের চর্চা করেছেন বাবা। আপনি তো জানেন, এমন একটা মুহূর্ত আসে যখন নিজের জন্য যা কিছু সব মিথ্যে হয়ে যায়। তার চাইতে ঢের বড় কাজের ডাক আসে। আমি জানি এই কথা আপনি মনের থেকে বলেননি। অমরেশের মুখের ওপর দিয়ে এক ঝলক রক্ত খেলা করে গেল। যা বলতে যাচ্ছিলেন বলতে পারলেন না।
লোকেশ ছোট্ট একটুখানি খোঁচা দিয়েছে তাকে। স্বার্থপরের মতো ব্যক্তিগত ভালো মন্দের কথা ভাববার আর দিন নেই। বুড়ো হয়ে গেছেন অমরেশ। ক্লান্তি আর অবসাদের বোঝা তাকে ঘিরে ধরেছে। আজ তিনি কামনা করেন একটি পরিপূর্ণ সংসার। গৃহী হয়েছে লোকেশ, ঘর বেঁধেছে। পরিজন মুখরিত একটি সংসারের মধ্যে সহজ হাসি আর আনন্দের আলোতে তার অন্তিম দিনগুলো মধুর হয়ে উঠেছে। কিন্তু সে মন লোকেশের নয়। বৃহত্তম জগৎ, বৃহত্তম সত্যের ইঙ্গিত এসেছে তার কাছে। অমরেশ ক্লিষ্টভাবে বললেন, বেশ। গভীর সহানুভূতি ভরে লোকেশ বাপের মুখের দিকে তাকালো। অমরেশকে সে বুঝতে পেরেছে কোথায় তার ব্যথা। কিন্তু কি করতে পারে সে? আজ নীরের মোহ নেই, দিগন্তের দাবি এসেছে। ঘরের মঙ্গল শঙ্খ তার জন্যে নয়, সন্ধ্যার দীপালোকও তার নিভে গেছে। ঘরে একটা দুঃসহ স্তব্ধতা। কে কি বলবে বুঝতে পারছে না। অমরেশ মাথা নিচু করে টেবিলের ওপরে আঁচড় কাটতে লাগলেন। যেন লোকেশের মুখের দিকে তাকাতে সাহস হচ্ছে না তার। লোকেশ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। একটা সুতীব্র অস্বস্তি দুজনকে পীড়িত করে তুলেছে। আর বাতাসে বাজছে খসখস করে কাগজ ওড়বার শব্দ। চা নিয়ে ঘরে ঢুকলো প্রণতি। গুমুট একরাশ মেঘ যেন ঘরের মধ্যে থেকে কেটে গেল। নিঃশব্দ চায়ের পেয়ালায় চুমুক দিলেন দুজনে। প্রণতি বললে, তোমার চা ঠিক হয়েছে বাবা? অমরেশ জবাব দিলেন না, যেন কথাটা তিনি শুনতেই পাননি। এক নিঃশ্বাসে চা শেষ করে লোকেশ উঠে দাঁড়ালো। আমি একটু বেরোচ্ছি নতি। এখন? এত রাতে? প্রণতির কালো চোখে আশঙ্কার পাণ্ডুর ছায়া ঘনালো। কোথায় চললে তুমি? কাজে। লোকেশ সস্নেহে হাসল। ডু অর ডাই, আমার জন্য ভাবিসনি নতি? প্রণতির বুকের রক্ত ছলছল করে উঠল মুহূর্তে। কখন ফিরবে? জানি না। জানি না হয়তো আর ফিরবো কি না। আজ অনেককেই অনেক কিছু দিতে হবে। হয়তো আমার ক্ষতিও তোদের সইবে। লোকেশ আর দাঁড়ালো না। ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাইরে। অন্ধকার মাঠের পথে তার চটির শব্দটা মিলিয়ে গেল। প্রণতি আর্তনাদ করে উঠল, দাদা কোথায় গেল বাবা? অসহায়ের মতো মাথা নাড়লেন অমরেশ। তিনি জানেন না। শুধু প্রণতির চোখে পড়ল, তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। লিখতে গিয়ে কাগজের ওপরে একটা আঁচড় পড়ে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।